বান্দরবনের গহীনে লুকায়িত সৌন্দর্য ক্রিস্তং সামিটের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি অতিরিক্ত বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছিলাম না। তারপরেও মৃত্যুর ভয় না করে আমরা ক্রিস্তং সামিটের উদ্দেশ্যে বের হয়েছিলাম, যা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মুহূর্তে আমরা খ্যামচাংপাড়ায় অবস্থান করতেছি। আমরা যে খাবার নিয়ে আসছিলাম তা শেষ হয়ে গিয়েছে। এই অল্পটুকু নুডলস খেয়ে আমাদেরকে 21 কিলো পাড়ি দিতে হবে। এই পাহাড়ি উচ্চনীতির পথ পাড়ি দিতে মন একদম সায় দিচ্ছিল না। পথের মধ্যেই আমাদের টিমমেটরা প্রচুর পরিমাণে ডিহাইড্রেশনে ভুগতেছে। পেটের ক্ষুধার তাড়নায় কলা গাছের ফুল খাওয়া শুরু করলাম। শরীর দুর্বল হওয়ার কারণে সকলেই মাটিতে বসে পড়েছে। আমরা কি পারবো এখান থেকে ঘুরে দাঁড়াতে এবং এখান থেকে বের হয়ে 21 কিলো যেতে? এই সমস্ত কিছু জানতে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টিকর্তা। আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি, এই দুনিয়ার 10 গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে আর দেরি কেন? আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন নিকটস্থ মসজিদ অথবা মাদ্রাসাতে। ধন্যবাদ। অনেক আগেই দিনের আলো ফুটে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। আমাদের খুব দ্রুতই এখান থেকে খামচাংপাড়া থেকে বের হতে হবে, কারণ আর আজকের ওয়েদারটা এখন পর্যন্ত একদম স্বাভাবিক আছে, না বৃষ্টি না রোদ, কিন্তু প্রচুর বাতাস বইতেছে। মেঘগুলা খুব একটা বোঝা যাচ্ছে না, মেঘ একদম পরিষ্কার। সকালে ওয়েদারটা যেরকম আছে, যদি এরকম চলতে থাকে বা এরকম যদি মেঘ থাকে বা এরকম যদি পরিষ্কার থাকে, তাহলে আশা করি আমাদের রাস্তায় সময় কম লাগবে ট্রেকিং করতে। আর যদি ঝুম বৃষ্টি হয় তাহলে তো আবার সেই পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা, যোগের আক্রমণ, আবার হচ্ছে জায়গায় জায়গায় পানি জমে থাকা, সব মিলে আরও বেশি সময় লেগে যেতে পারে। আজকে সকালের নাস্তা হিসেবে হচ্ছে নুডলস আছে। আমরা এখানে যখন আসছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এখন এটা সিদ্ধ করে মানে ফুটিয়ে তারপরে তেলে ভেজে পরিবেশন করব। আমরা সকালের নাস্তা করে বেরোইতেছি 21 কিলোর উদ্দেশ্যে। সকলে ব্যাগপত্র নিয়ে বেরোইছি। এখন পর্যন্ত ওয়েদার ভালো আছে, জানি না সামনে যায় কী হবে। শেষ সময় ভিউটা ভালো দেখা দিতেছে। ওটা হচ্ছে রুংরাং। এই খামচাংপাড়াকে বিদায় জানিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এখানে আমরা 2টা রাত ছিলাম, 2টা রাত 2টা 3, প্রায় 2.5 দিনের মতোই, কারণ আজকে তো আমরা চলে যাচ্ছি, এই কারণে আজকের দিনটা ধরা হয়নি। আর দ্বিতীয় কথা, এই সমস্ত জায়গা এটা হচ্ছে নেটওয়ার্কের বাইরে, মানে মনের থেকে অনেক আনন্দ কাজ করে। নেটওয়ার্কের বাইরে, তারপর বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, সাধারণ মানুষ এখানে কেউ নেই। এখানে এখন যারা পাহাড়ি মানুষ, পাহাড়ি বসতি, তারা এখানে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে খাবার নিয়ে আসছিলাম খাবারগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো এখন বাধ্য হয়ে এখান থেকে ফিরে যাওয়া লাগতেছে। রাস্তা আড়াইতে আমি 2 ঘন্টা হারাইছি। তারপরে যে হোটেলের মালিকটা ডনলির ভাই পাইছি, এরপর হ্যাঁ কইছে যা তুমি এমনি এমনি যাও, আমি এমনি এমনি আইছি। এরপর এই জায়গায় এখানে আইছি। আল্লাহ পাশে জানে পাই গেছেন। পিছনে যে ভাই দেখতে পারতেছেন, উনি মূলত গ্রুপের সাথে গেছিল, কিন্তু মাঝখানে অসুস্থ হওয়ার কারণে সবার পিছিয়ে পড়ে যায় এবং তার গ্রুপ তাকে রেখে চলে গিয়েছে এবং সে রাস্তা ভুলে এই পর্যন্ত আসতে পারছে। তাও মোটামুটি পাড়ার কাছাকাছি চলে এসেছে। ভাগ্যিস ভালো, সে যদি আরও একটু ভিতরে বা অন্য রাস্তায় চলে যেত তাহলে যে তার কী হতো সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই সমস্ত রাস্তা দেখলে মনে হয় আমরা যেন একদম শীতকালে চলে এসেছি। আসলে এই বর্ষা মৌসুম, মেঘগুলা এই পরিমাণ জমাট বেঁধে আছে গাছগুলোর সাথে, দেখে মনে হয় একদম অন্ধকার। তো আমরা এই সমস্ত রাস্তা পার করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এখন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা পাইনি। আলহামদুলিল্লাহ, ওয়েদার এখন পর্যন্ত ভালো আছে। মাগির মতো করে কে কি যোগ। অনেকগুলা পাহাড় পার করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো শরীর প্রচুর পরিমাণে পানি টানতেছে, প্রচুর তৃষ্ণা লাগতেছে, সকলে এই পানি পান করতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সকাল সকাল বের হয়ে পড়েছি, এখনো বৃষ্টির দেখা পাই নাই। বৃষ্টি হলে তো আবহাওয়াটা ঠান্ডা থাকে। না না বিশ্বাস করো তুমি। Save you guys.
এই গাছের পাতাগুলো কিছুটা সবুজ, কিছু পাতা আবার সাদা, আবার হলুদ ফুলও আছে। এরকম পাতা এর আগে দেখিনি। আমরা মোটামুটি পাড়া থেকে 1.5-2 ঘন্টার মতো পথ হেঁটে পার হয়ে এসেছি। তো সকলেই টিমমেটটা বলতেছে যে বসে আগে রেস্ট করবে, তারপরে সিদ্ধান্ত নেবে সামনের দিকে যাওয়ার জন্য। চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে। আমরা কলা বাগানের ভিতরে, প্রচুর যোগের আক্রমণ। আসলে এই পরিমাণ যোগ, বর্ষাকালে আসলে যে এত যোগ এটা আমাদের ধারণা ছিল না। এখানে অপেক্ষা করা আমাদের ঠিক হবে না। আমরা আবার সামনের দিকে রওনা হচ্ছি। আপনারা যে এই রাস্তার মাঝখান দিয়ে এখন যে কলা গাছগুলো দেখতে পারতেছেন 2 সাইড দিয়ে, এটা হচ্ছে প্রাকৃতিক কলা গাছ। এটার কোনো মালিকানা নেই, এটা প্রাকৃতিকভাবে হইতেছে। গাছ বড় হইতেছে, আবার নষ্ট হয়ে যাইতেছে, সমস্ত কিছু প্রাকৃতিকভাবে। তো আপনারা চাইলে এখান থেকে কলা কেটে খেতে পারেন। এই সমস্ত জায়গাগুলো দেখুন কি পরিমাণ জঙ্গল হয়ে আছে। তো এখানে যোগ থাকবে না, কোথায় থাকবে আপনারাই বলুন। আর তারপরে বৃষ্টি হওয়াতে এই জায়গাগুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। যোগ যখনই আমাদের পাইতেছে লাফ দিয়ে একদম এসে কামড় মারতেছে। এই যে পাহাড়ি পথ শুরু হয়েছে, নাম মানে শেষ হওয়ার কোনো নামই নাই। উপরে উঠতেছি, নামতেছি, শরীর একদম টায়ার্ড হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে। কি বলবো, পাহাড় ট্র্যাক করতে ভালো লাগে, অ্যাডভেঞ্চার ভালো লাগে, তাই বাধ্য হয়ে পাহাড়ে আসছি। ও অসাধারণ! এখানকার ভিউটা দেখুন। 2 সাইডে হচ্ছে ঘাস, আর সামনে হচ্ছে চিকন চিকন বাস দেখা যাচ্ছে, আর আকাশটা কত সুন্দর। অনেক ট্রেকিং করার পর আসার পর একদম হাঁপিয়ে গেছি, মুখ দিয়ে কথা বের হইতেছে না, অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড। আর যে পানি নিয়ে আসছিলাম, পানি একদম অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন কাহুর কাছে পানি নাই, গলা একদম শুকিয়ে গিয়েছে। আস্তে আস্তে ভিউ পয়েন্ট দেখতে পেলাম, এই যে এখান থেকে মোটামুটি এখানকার প্রকৃতির অপার সৌন্দর্যর সাক্ষী হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। আমাদের 21 কিলোর উদ্দেশ্যে রওনা হয়েছে আবার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার যে সৌন্দর্য এটা একদম মনোমুগ্ধকর। আর আমাদের মনের ভিতরে একটু ভালো লাগতেছে, কারণ আমরা অনেকটা পথ পার করে এসেছি। আমরা মোটামুটি অর্ধেকটা পথ এখন চলে এসেছি। আমরা ক্রিস্তং সামিট করে এই খ্যামসং পাড়া হয়ে এই দিক দিয়ে আসতেছি। এখন আসার সময় এরকম ভিউ পয়েন্ট দেখতে পারলাম। নিচে ওই যে একটা জুম ঘরের মধ্যে দেখতে পারতেছি। আর ওইদিকে অসীম পাহাড়, ওইদিকে নিচের দিকে হচ্ছে তিনদু বাজার আর কি। আর ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যাই না। ওইদিকে একটা পাকা রাস্তা দেখাচ্ছে, একদম জিগজ্যাগ আকারে উপরের দিকে উঠে গেছে। এটা হচ্ছে তিনদু রাস্তা। আমরা এখন এদিকে হেঁটে হেঁটে ওই দিক দিয়ে 21 কিলোর দিকে পৌঁছে যাব। প্রকৃতির অপার সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর মনে একদমই চাচ্ছিল না যে সামনের দিকে অগ্রসর হই। তারপরে বাধ্য হয়ে সামনের দিকে যেতে হচ্ছে, কারণ এখানে যেহেতু বন জঙ্গল, এখানে পোকামাকড় বা আক্রমণ থাকতে পারে। তারপরে টাইগার যোগের তো কথাই নেই। আর দ্বিতীয় কথা, সকালবেলা সামান্য নুডলসকে বেরোয়েছি, শরীর একদম ক্লান্ত, টায়ার্ড। আর যে পানি আনছিলাম পানিগুলো শেষ হয়ে গিয়েছে। এই যে ডালটা ধরেন না এ ভাই, কাছে আছে, কাছে আছে, আরেকটা পারেন ভাই। তোমার পারা লাগবে না ভাই, না ওইটা তো হিনটা হচ্ছে। ও একবারে পাহাড়ি বিশাল পেঁপে, মনে হইতেছে একটা লাউ নিয়ে আইছে। কদু কদু এলা মধু 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 রসমালাই। পিছনে একটা কই কি মধু মধু, এটা তো বড় দেখা যাইতেছে, এটা তো চেহারা অন্যরকম, এটা গোল, এটা তো ইসের মতো দেখতে। আপনারা যারা 21 কিলো হয়ে ক্রিস্তং বা রুংরাং সামিটে আসবেন, তারা যাওয়ার পথে এরকম একটা বড় একটা গাছের গুরু দেখতে পারবেন। এটা অনেক বছর হলো এখানে পড়ে আছে। তো আমি এর আগেও একটা ভিডিও দেখেছিলাম, তাদের ভিডিওতে দেখছিলাম অনেক দিন, প্রায় 2-3 বছর হয়ে গেল। তো এই সমস্ত গাছগুলো এখান থেকে ভেঙে পড়ার পর সরানোর মতো তেমন লোক নেই। আর দ্বিতীয় কথা, এত বড় গাছ কে সরাবে ভাই, কার এত প্রয়োজন আছে? তো চলুন গাছ ডিঙ্গে সামনের দিকে অগ্রসর হই।
বৃষ্টি আইব ভাই, বৃষ্টি আইলে সেই বেদা বিজু আজকে। জাল কিন্তু কষ্ট হয়ে যাবে না। টিমমেটরা সকলেই বলতেছে সামনের দিকে অগ্রসর হতে তাদের কাউরি মন চাচ্ছে না। সবাই বলতেছে যে এখানে বসে আগে রেস্ট করবে, পরে যখন ক্লান্ত দূর হবে তখন রওনা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। যদি বৃষ্টি হইতো গাটা ভিজে যেত, তখন শরীর মন একদম ঠান্ডা হয়ে যাইতো। আর বুঝতে পারতেছি না এই পাহাড়ি রাস্তা উপরে ওঠা নামা কখন শেষ হবে। শরীরে একদম টায়ার্ড, মুখ দিয়ে কথা বের হইতেছে না। অনেকটা পথ পাহাড়ি রাস্তা, একদম ট্রেকিং করে চলে এসেছি। একটু মনের ভিতর ভালো লাগতেছে একটা জিনিস দেখে। এই যে দেখুন, আমরা দেখতে দেখতে 3 রোড পেয়ে গিয়েছি। এখন ধীরে ধীরে এখন এখান থেকে হেঁটে হেঁটে স্কুলে যাব। আসলে মনের ভিতর অনেক আনন্দ, অনেক ফিল, কারণ আমরা এখন পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হইনি। তো প্রচুর পরিমাণে একটা বিপদ, সেটা হচ্ছে টাইগার জোকের, তাছাড়া আমাদের কোনো বিপদ হয়নি। এই মেঘের ভিতর দিয়ে দেখতে পারলাম অনেক বাইকার তারা 3 দূর যাচ্ছে আর কি। এখন রাস্তাটা পাকা করাতে রিস্কটা অনেকটা কমছে। আগে তো ইটের সোলিং ছিল, একদম মেঘ দিয়ে ঢেকে গিয়েছে পাহাড়টা। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা পাহাড়ি পথ ট্রেকিং শেষ করে আমরা 21 কিলো পৌঁছে গিয়েছি। চলুন এখানকার দোকানগুলোতে কি খাবার পাওয়া যায় আগে এগুলা খেয়ে পেটটাকে ঠান্ডা করি। ভাইয়ের সাথে ছিলাম গত 2 দিন, খুব আনন্দ ফুর্তি করছি। ভাই আসলে অত্যধিক ভালো মনের মানুষ। আমরা আশা করতেছি আবার ভাইয়ের সাথে দেখা হবো, মিস করবো। ফিয়ামানিল্লাহ, ভাই দেখা হবে ভাই। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে ঠিক আছে। ফোন দিও, তুমি তো নাম্বার নিছো। বাই 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 বাই, আল্লাহ হাফেজ। অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। আসলে সকলে চলে গেল, মনটা একদম খারাপ হয়ে গিয়েছে। কারণ খারাপ হওয়ারই কথা আর কি, কারণ অনেকটা দিন একসাথে ছিলাম, পাহাড় ট্রেকিং করলাম, সামিট করলাম আর কি। সবাইকে বিদায় দেওয়ার পর মনটা একদম খারাপ হয়ে গিয়েছে। তো আমাদের যে গাইড দাদা ছিল মাইলং দা, তে বললো যে চলুন সামনে থেকে একটু ঘুরে আসি, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গেলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তো এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর মেঘাচ্ছন্ন হয়ে আছে, জানি না ভালোভাবে ভিউটা দেখতে পারবো নাকি, কারণ যেহেতু বর্ষা মৌসুম চারিদিকে মেঘ জমা হয়েছে। আর আমরা যখন কিরিস্তং থেকে এদিকে আসতেছিলাম তখন তো দেখতে পারলেন কি পরিমাণ মেঘ জমে আছে। তো দেখি সামনে যে কীরকম ভিউ দেখতে পারি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই রাস্তা ধরে ভিতরের দিকে আসছি, আর আসার পর এইদিকে হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে একটা হাউস আছে, যদিও এটা এখনও রক্ষণশীল নাই, মানে একদম ভেঙে চলে গিয়েছে, দেখাশোনার কেউ নেই। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে ঢালাই করা আছে। আর এখান থেকে আসলেই যেহেতু মেঘের পরিমাণ অনেকটাই বেশি, এখন বর্ষা সিজন, এই কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আমি এখনও অনেকটা আশ করতে পারতেছি, যদিও অনেকটা মেঘ। থেকে একটু খেয়াল করুন, ঘোলা ঘোলা মানে পানি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সাঙ্গু নদী। ওখান থেকে ঘুরে এই দিক দিয়ে ঘুরে নিচে প্রবাহিত হয়ে আবার ওই দেখুন বাম সাইডে ওটাও সাঙ্গু নদী, মানে ওখান থেকে নদীটা বয়ে চলে গিয়েছে ওই দিকে। আর নিচে হচ্ছে থানচি বাজার, এটার নিচেই হচ্ছে থানচি বাজার। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে না কারণ মেঘ প্রচুর পরিমাণে, না হলে আপনাদেরকে হয়তো দেখাইতে পারতাম। ড্রোন ফ্লাই করলে এখন এখানকার সৌন্দর্য বোঝা যাবে না, কারণ মেঘের পরিমাণ অনেক বেশি আর প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে।
আর এখান থেকে ড্রোনটা যদি বাই চান্স কোনোভাবে ক্র্যাশ করে বা যদি কোনো পপুলারে আঘাত পায় তাহলে কিন্তু ড্রোন আর ফ্লাই করতে পারবে না, নিচু পড়ে যাবে। আর আমি যদি একা সোলো ট্যুর করি, আপনারা জানেন আমি অনেক রিস্কে থাকি, যদি ড্রোনটা এখান থেকে পড়ে যায় আমি কোন জঙ্গলে কোথায় খুঁজবো, আমার তো খোঁজার মতো জায়গা নেই। আর এদিকে আমি যেহেতু বাইক নিয়ে আসছি, বাইকটা কে দেখবে, ড্রোন কে খুঁজতে যাবে, অনেক হ্যাসেল আর কি। আর যদি ভিউ একদম ক্লিয়ার থাকতো আমি অবশ্যই ফ্লাই করে আপনাদেরকে দেখাইতাম। প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, আসলে কোনো দিকে মুভ করতে পারতেছি না, পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা। আসলে কী পরিমাণ যে ক্ষুধা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ কালকে রাতে খাইছি, এ পর্যন্ত এখনও খাবার চোখে দেখিনি। শুধু একটা দোকানে, এই দোকানে আসছিলাম, ওখানে কলা খাইছি। আসলে কলা, চা বিস্কুট এগুলো খাই কি আর পেট ভরে বলেন? ভাতের ক্ষুধা কি আর চা বিস্কুটে যায়? আর এখন দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন যে যাব একদম ভিজে যাব, কারণ রেইনকোটটাও নাই আমার। আর ব্যাগপত্র ভিজে গেলে, ড্রোন ক্যামেরা সমস্ত কিছু ভিজে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এই কারণে আর যাচ্ছি না। আর সময় কিন্তু খুব বেশি নাই, কারণ 6টার ভিতরে এখানকার যে চেকপোস্ট আছে ওনারা অফ করে দেয়, তখন কিন্তু আর যেতে পারবো না আর কি। প্রচুর বৃষ্টি হয়েছে, আসলে এই মেঘের ভিতর বের হওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু বের হয়েছি শুধু একটা কারণেই, যে এই যে আমি এখন যে জায়গাতে যাচ্ছি না, এই জায়গাতে আজ থেকে 4-5 দিন আগে 2জন ট্যুরিস্টকে ধরতে পারছিল রাত 9টা কি 10টা বাজে। পরে তাদেরকে চেকপোস্টে নিয়ে গিয়েছে, সারা রাত তো চেকপোস্টেই ছিল, অনেক টর্চার করছে। তো তারা কেন এখানে থাকলো রাতের বেলা, তারা কেন থানচি গেল না কিংবা আলীকদম গেল না, তারা কেন 21 কিলো থাকলো, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এই কারণে আর সাহস করে 21 কিলো থাকলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু তেমন কোনো খাবারের ব্যবস্থাও নাই, তো আমি আসলে না খেয়ে কত থাকবো, পেটেও তো প্রচণ্ড পরিমাণে ক্ষুধা, তাই বাধ্য হয়ে আলীকদমের দিক যাচ্ছি। আমি আসলে ক্যাম্প পর্যন্ত আসতে অনেক লেট করে ফেলেছি, অনেক লেট বলতে এখনও সময় আছে, মানে 5টা বেজে গিয়েছে। তারা বললো যে কোনো এন্ট্রি করতে হবে না, চলে যাও। তো এখন সামনে আলীকদমের উদ্দেশ্যে আবার রওনা হইতেছে ক্যাম্পে থেকে। এই উপর থেকে পাহাড় ধস হয়েছে, পাহাড় ধসে দেখুন কি অবস্থা, একবারে কাদা দিয়ে মাটি দিয়ে বিচ্ছির অবস্থা হয়ে গিয়েছে। আসলে বৃষ্টি তো দেখা যায় যে যখন পাহাড় ধস হয় গাছপালা সমস্ত কিছু নিয়ে নিচের দিকে পড়ে যায়। জায়গাগুলো একদম কাদা হয়ে গিয়েছে, ওই যে মাটি, পাহাড়ের মাটি, ওগুলো এখান থেকে এখানে আসছে। চলে এসেছি আলীকদম বাজার, এটা হচ্ছে আলীকদম পান বাজার। মেইন বাজারে যেতে হবে একটু ভিতরের দিকে, ওখানে দেখি রুম পাওয়া যায় নাকি। যে বৃষ্টি নামছে বা যেরকম বৃষ্টি হচ্ছে, রুম ভাড়া বেশি চায় নাকি এই চিন্তা করতেছি, কারণ তো সুযোগের সদ্ব্যবহার করে। তো ফাইনালি রুমে এসে পৌঁছাইলাম, পৌঁছায় শাওয়ার নিয়ে নিয়েছি, গোসল করেছি আর কি। এখন দেখি হোটেলের দিকে যাই, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা, আগে দেখি হোটেলে যে কী খাবার পাওয়া যায়, আগে খাবারগুলো ট্রাই করি। এবং আলীকদম বাজারটা আপনাদেরকে হয়তো আজকে সময় তো ঘুরে দেখাতে পারবো না, কালকে যদি ওয়েদার ভালো থাকে ইনশাআল্লাহ ড্রোন ফ্লাই করে আপনাদেরকে বাজারটা দেখাবো। হোটেলে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। তো এখানে যেটা অর্ডার করলাম, এটা হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে একটা চিকেনের পিস, আর এটা হচ্ছে একটা মাছ, আর একটা সালাদ দিছে। এটাই তো হচ্ছে খাবার আর কি। তো জলদি খেয়ে নেই, প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। যাই হোক, হোটেলে মোটামুটি চাই খাইছি আলহামদুলিল্লাহ, কারণ অনেকদিন পর ভাত খাইলাম। আর এখন একদম ঘুমিয়ে যাব, কারণ শরীরটা অনেক টায়ার্ড, দুর্বল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।